হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 সমাধান করছিলাম, গণিত পার্ট। আজ এর আগে আমরা মডেল কোশ্চেন পেপার সলভ করছিলাম। এর আগে আমাদের 9টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে, 9টা ক্লাস ছাড়া হয়ে গেছে। আজকে আমরা 10 নম্বর ক্লাস করছি, ঠিক আছে? 10 নম্বর ক্লাস, মডেল কোশ্চেন পেপার নাম্বার 10, পেজ নাম্বার 571, ঠিক আছে? তো 9টা মডেল কোশ্চেন পেপারে যেগুলো শর্ট কোশ্চেন, 1 নম্বর এবং 2 নম্বরের যে টাইপের শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করে দিচ্ছি। তো প্রত্যেকটা সলিউশন তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া ক্লাস 10-এর ম্যাথ বুক সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে আছে, চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট থেকে সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 10 সলভ করব। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, যেটা প্রথমেই দিয়েছে একের দাগের একেরটা এমসিকিউ বলেছে এখানে যে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ আমরা P ধরে নিচ্ছি। তাহলে P ইন্টু X% সরল সুদ X বছরের বাই 100 ইজ ইকুয়াল টু সুদটা X টাকা। তাহলে শর্ত এইটা হবে। তাহলে এই X কেটে গেল, তাহলে কি থাকছে? PX বাই 100 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ P এর মান কত? 100 বাই X। এটাই মূলধন হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর, ঠিক আছে? অপশান বি। দুইয়ের দেখো, দুইয়ের বলে দিয়েছে এখানে x² বাই x ইজ ইকুয়াল টু পি। x² বাই x ইজ ইকুয়াল টু পি দেওয়া আছে। সমীকরণের বীজ ওরফে বীজদ্বয়, চারটে অপশান আছে, 0, P, 1, আর অপশান ডি হচ্ছে 0 এবং পি। এখানে খেয়াল রাখবে, এইটা এইরকম যেহেতু আছে, এটা কেটে গিয়ে এক্স হয়ে যাচ্ছে। এটা কিন্তু যদি এইরকম দেওয়া থাকতো x² ইজ ইকুয়াল টু px, তখন কিন্তু একই দিকে নিয়ে আসতাম, এক্স কমন নিতাম, দুটো বীজ হয়ে যেত, x ইজ ইকুয়াল টু 0 এবং p। কিন্তু এর ক্ষেত্রে শুধুমাত্র x ইজ ইকুয়াল টু p একটাই বীজ, ঠিক আছে? x এর বীজ p শুধুমাত্র। তাহলে অপশান বি, অপশান বি এ যেটা p আছে সেটা হবে। বোঝা গেল? এটা ওপর নিচ কেটে যাবে, তিনেরটা। আচ্ছা, তিনেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তে একটা বৃত্ত দেওয়া আছে। আচ্ছা, এইরকম একটা ব্যাস আছে, এটা যোগ করা আছে, ঠিক আছে? ও কেন্দ্রবৃত্তে ও এ বিন্দুতে এটি স্পর্শক, x এর মধ্যে সম্পর্ক আছে। ব্যাস বলেনি, এ বিন্দুতে, কোন বিন্দু? এ বিন্দুতে এটি স্পর্শক, এটা এটি স্পর্শক, ঠিক আছে? এ বিন্দুতে এটি স্পর্শক। তাহলে এটা কেন্দ্র মনে করো, এটা যোগ করে দিচ্ছি, এটা যোগ করা আছে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে বলা আছে যে এটা x বলা আছে, এটা বলা আছে y, এটা o, এটা b, ঠিক আছে? x ও y এর মধ্যে সম্পর্ক চেয়েছে। x ও y এর মধ্যে সম্পর্ক, চারটে সম্পর্ক আছে। তাহলে কি হবে দেখো এখানে। আচ্ছা, এইটা আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, আচ্ছা, এটা এখানে এক্স বলে দিয়েছে, এটা ওয়াই। আচ্ছা, এটা ব্যাসার্ধ, এটা এ বি ও একটা ত্রিভুজ, এটা ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধের বিপরীত কোণ যদি ওয়াই হয়, তাহলে এই ব্যাসার্ধের একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই বাহুর বিপরীত কোণ ওয়াই, এই বাহুটার বিপরীত কোণও ওয়াই হবে, তাহলে ওয়াই হবে এটা। আচ্ছা, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সমকোণ হয়, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে এ বি টি, এই সম্পূর্ণ ত্রিভুজটা আমরা কোণ কী পাচ্ছি? তাহলে এইখানে পাচ্ছি ওয়াই, এই কোণটা ওয়াই, এটা ওয়াই প্লাস 90, আচ্ছা, প্লাস ওখানে পড়ে আছে এক্স। তাহলে তিনটে কোণের সমষ্টি পেয়ে গেলাম, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, আর এইটা একটা কোণ, ইজ ইকুয়াল টু 180। অতএব এক্স প্লাস 2y কত? 180 মাইনাস 90। অতএব এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক এইটা আসছে, ঠিক আছে? এক্স ওয়াই এর মধ্যে এক্স প্লাস সম্পর্ক যেটা আসছে এক্স ওয়াই এর মধ্যে, এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অপশান এতে আছে, অপশান এতে আছে এটা। চারেরটা দেখো,
আচ্ছা, চারেরটা একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। আচ্ছা, ছায়ার দৈর্ঘ্য এটা একটা পোস্ট মনে করো, তার ছায়ার দৈর্ঘ্য এইটা মনে করো √3x, আর পোস্টের উচ্চতা মনে করো x। পোস্টের উচ্চতা যদি x হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য যেহেতু √3 গুণ, আমরা √3x ধরে নিচ্ছি। তাহলে এইটা বলে দিয়েছে যে এটা হলে তাহলে সূর্যের উন্নতি কোণ, তাহলে সূর্যের উন্নতি কোণ আমরা থিটা ধরে নিচ্ছি। যদি থিটা হয় তাহলে ট্যান থিটার মান কত, লম্ব বাই ভূমি, এখানে লম্ব x, ভূমি √3x, তাহলে ট্যান থিটা হয়ে যাচ্ছে 1/√3, তাহলে ট্যান থিটা হয়ে যাচ্ছে ট্যান 30-র মান 1/√3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। থিটার মান আসছে, তাহলে সূর্যের উন্নতি কোণ এখানে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সূর্যের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রির। কোন অপশানে আছে? অপশান বি, 4-এর অপশান বি 30 ডিগ্রি। 5, 6 দেখো, 5-এর কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস উচ্চতার সমান, ভূমির ব্যাসটা উচ্চতার সমান লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস মানে 2r = h, 2r = h। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল k πr², যেখানে h উচ্চতা তবে k এর মান, তাহলে k πr² কত, k πr², লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের এখানে কী নির্ণয় করতে হবে, লম্ববৃত্তাকার চোঙের বলে দিয়েছে যে উচ্চতা h, তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো। লম্ববৃত্তাকার চোঙের আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল কি, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2πr × r + h, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এইটা = হয়ে যাচ্ছে 2πr × r + h, এইটা হয়ে যাচ্ছে 2πr × r + h। এবার এইচের জায়গায় আমরা 2r বসাতে পারি, উভয় দিকে যেহেতু মান আছে, তাহলে কে এটা πr² = 2πr r + 2r, তাহলে k πr² হয়ে যাচ্ছে 2πr, এটা 3r, 2πr × 3r, তাহলে k πr² 3 দুগুণে 6πr², তাহলে k হয়ে যাচ্ছে 6, k 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr × r + h, k 6। এখানে কি আছে অপশান, আচ্ছা নেই, তাহলে এটা কোনোটিই নয় হবে, এটা কোনোটি নয় আছে, 5-এরটা কোনোটি নয়, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, অপশান ডিতে আছে কোনোটি নয়। এখানে দেখো ব্যাসটা উচ্চতার সঙ্গে সমান বলে দিয়েছে, যে ব্যাস উচ্চতার সঙ্গে সমান, তাহলে k πr² এইটা সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র লম্ববৃত্তাকার চোঙের 2πr × r + h। এবার এইচের জায়গায় মানটা পুট করেছে, সিম্পলিফাই করে k এর মান আসছে 6। ঠিক আছে, এবার নেক্সট দেখো 6-এরটা, যে 3-এর প্রথম 10টি গুণিতকের গড় হলো, 3-এর প্রথম 10টি গুণিতকের গড়, 3-এর প্রথম 10টি গুণিতক, প্রথম কটি বলেছে, প্রথম 6টি, প্রথম 6টি গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 3, 5, 15, 3, 6, 18, সমষ্টি কত 6টি, তাহলে গড় কত হবে বাই 6। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 18, 12, 30, 40, 45 আর 9, 54, এইটা 63 হয়ে যাচ্ছে। 63কে 6 দিয়ে ভাগ করলে 10.5 হবে, তাহলে 10.5 অ্যান্সার আসছে। কোন অপশানে আছে 10.5? অপশান এতে আছে 10.5, তাহলে অপশান এ অ্যান্সার হবে। ঠিক আছে, 6-এরটা অপশান এ 10.5। ঠিক আছে, নেক্সট দেখো 1-এর দাগেরগুলো কমপ্লিট হলো, এবার আমরা 2-এর দাগের শুরু করবো। দুইয়ের দাগের আছে শূন্যস্থান পূরণ। একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে সমহারে বৃদ্ধি পাচ্ছে, শিশুর বর্তমান ওজন 20 কিগ্রা হলে 2 বছর পর ওজন কত হবে। এগুলো শর্ট কোশ্চেন, নিজেরা রাফলি ক্যালকুলেশন করে জাস্ট দাগ নাম্বার ঠিকঠাকভাবে দিয়ে অ্যান্সারটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে বর্তমান ওজন সেই হিসাবে আমরা করছি, যেগুলো কিন্তু 4-এর দাগের 2 নাম্বারে করে সেগুলো কিন্তু কোষে দেখাতে হবে ঠিকঠাকভাবে। 1 + 10% হারে বৃদ্ধি পাচ্ছে, এটা সমহারে বৃদ্ধি, এত কিগ্রা হবে। একজনের ওজন 20 কিগ্রা, তাহলে 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর ওজন কত হবে। এইটা 0 0 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 20 × 1 + 1/10 তার স্কোয়ার এত কিগ্রা, তাহলে 20 × এটা 10, এটা 11 তার স্কোয়ার এত কিগ্রা, তাহলে 20 × 11/10, এটা 10 × 11/10 এত কিগ্রা, এটা 2 হয়ে যাচ্ছে। 11 হলে 121, 121 দুগুণে 242/10, তাহলে 24.2 কিগ্রা আসছে। 24.2, দেখো সহজ ক্যালকুলেশন, 24.2 কিগ্রা।
তাহলে ড্যাশ কিগ্রা আছে, তাহলে শূন্যস্থানে শুধু 24.2 হয়ে যাবে, এইটা হবে। নেক্সট দেখো দুইয়েরটা বলেছে 5 + 4√3 এবং 5 - 4√3 করণী দুটি পরস্পর ড্যাশ শূন্যস্থানে অনুবন্ধী করণী। ঠিক আছে, এটা অনুবন্ধী, এটা জানো তোমরা, অনুবন্ধী করণী। তিনেরটা কি বলেছে? তিনেরটা বলা আছে যে দুটি বিন্দু সংযোগ রেখাংশ একই পার্শ্বের অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে, এটা বলতে চাইছে। এই যে দুটো বিন্দু এইটা তাদের একই পার্শ্বে সমান সম্মুখ কোণ উৎপন্ন করছে, এইরকম সমান সম্মুখ কোণ উৎপন্ন করছে। এটা কিসের চিত্র? এটা সমবৃত্তস্থ চিত্র। বলছে দুটি বিন্দু সংযোগ সরলরেখা, এই যে সংযোগ সরলরেখাটা এই যে যোগ করেছি, সংযোগ সরলরেখাটা তাদের একই পার্শ্বের অপর দুটি বিন্দু সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। এখানে শূন্যস্থানে সমবৃত্তস্থ। ঠিক আছে, সমবৃত্তস্থ হবে। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, এটা অনুবন্ধী পরস্পর অনুবন্ধী, শুধু অনুবন্ধী নয়, অনুবন্ধী করণী। চারের দেখো কি বলেছে। চারের বলেছে সাইন থিটা হোল ইনভার্স এর মান ড্যাশ শূন্যস্থানে সাইন থিটা হোল ইনভার্স মানে 1/sin থিটা হয়। ঠিক আছে, সেটা তাহলে 1/sin থিটা হবে। পাঁচেরটা কি বলেছে? ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × বাহু, কিন্তু ঘনকের একটি তল হচ্ছে প্রত্যেকটা এক একটা তল বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। একটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র পড়ে যাবে। যখন একটি তলে আসছে তখন বর্গক্ষেত্রের কন্ডিশন চলে আসছে। ঘনকের প্রত্যেকটা তলে একটা বর্গক্ষেত্র, তাহলে এখানে একটি তলের কর্ণের দৈর্ঘ্য = √2 × একটি ধারের দৈর্ঘ্য, তাহলে √2 হয়ে যাবে। হ্যাঁ, বর্গক্ষেত্রের কন্ডিশন হয়ে যাবে। √2 × একটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে শুধুমাত্র √2 হবে। হ্যাঁ, নেক্সট দেখো বলেছে মধ্যগামিতার মাপকগুলির হলো গড়, মধ্যমা ও ড্যাশ, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান। এখানে হয়ে যাবে সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান। নেক্সট দেখো, এবার 3-এর দাগে সত্য মিথ্যা। 2-এর দাগে 6টা ছিল, 6টা হলো। তিনের দাগের একটা কি বলেছে? নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয়। এই অঙ্ক আগেও হয়েছে। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়, কিন্তু যেই প্রথম বছর পেরিয়ে যায় চক্রবৃদ্ধি সুদের মান বাড়তে থাকে, কারণ প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে আসলটা হয় সুদ প্লাস আসল হয়ে যায়, আর সরল সুদের ক্ষেত্রে যে আসল আগে ছিল সেই আসলই কন্টিনিউয়াস থেকে যায় যত বছরই হোক। তাহলে প্রথম বছরের পর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, কিন্তু সরল সুদের পরিমাণ প্রতি বছর একই হারে থেকে থাকে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলেছে যে নির্দিষ্ট আসলের উপর সমান হারের সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, কিন্তু এর অপোজিট, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হয়। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেটা মিথ্যা হবে। হ্যাঁ, 2-এ বলে দিয়েছে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তবে এ 1/b এর সঙ্গে সরল ভেদে থাকবে। অর্থাৎ এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে তাহলে এ প্রপোর্শনাল 1/b এইটা। তাহলে এই 1/bটাকে আমরা যদি সি ধরে নিই, যে সি = 1/b, তাহলে এখানে কি হচ্ছে? এ প্রপোর্শনাল সি হয়ে যাচ্ছে, 1/b এর জায়গায় সি। তাহলে এ ও সি কি হচ্ছে? এ ও সি সরল ভেদে আছে, তাহলে এইটার জায়গায় আমরা 1/bটা একটা সংখ্যা ভেবে নিলে, তাহলে এ কিন্তু সেপারেটলি বি এর সঙ্গে ব্যস্ত ভেদে, এ সেপারেটলি বি এর সঙ্গে ব্যস্ত ভেদে, কিন্তু 1/bটাকে আমরা যদি একটা পার্ট ভেবে নিই, 1/bটাকে সি ভেবে নিই, তাহলে সরল ভেদে আছে, তাহলে এ 1/b এর সঙ্গে সরল ভেদে। এটা তার যেটা বলা আছে সেটা সঠিক বলা আছে, সত্য। ঠিক আছে, 1/b এর সঙ্গে সরল ভেদে মানেই বি এর সঙ্গে ব্যস্ত ভেদে। 3-এরটা দেখো, এরপরে যেটা বলেছে 3-এরটা, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, এই একটা বৃত্ত, এই একটা, এই অন্তঃস্পর্শ এটা নয়, এটা ছেদ হয়ে গেল। অন্তঃস্পর্শ করলে অন্তঃস্পর্শ মান হচ্ছে এইরকম, এই একটা বৃত্ত, এইখানে একটা বৃত্ত, এইটা হচ্ছে অন্তঃস্পর্শ। ঠিক আছে, এর আগে যে চিত্রটা আমরা করে ফেলেছিলাম ওটা ছেদ,
আচ্ছা, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সর্বদা ব্যাসার্ধের অন্তরের সমান হয়। একদমই সঠিক। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এই যে এইটা এর ব্যাসার্ধ এইটা, বা আমরা আর এইটা একটা এর ব্যাসার্ধ এইটা, ধরো এইরকমভাবে আমরা যদি এটা একই সরলরেখায় পড়ে, ধরো এই জায়গাতে যদি ছেদ করে যায় এইটা, তাহলে এখান থেকে এইটা কীভাবে আসবে, এই এতটা, এইটা যে অন্তরটা, এই সব পুরোটা থেকে এইটা বিয়োগ করলেই আসবে, বিয়োগফলটা হয়। আর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে হচ্ছে দূরত্বটা ব্যাসার্ধের যোগফল হয়, আর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফল হয়। এটা আমরা আগে যে এই চ্যাপ্টারের স্পর্শকের চ্যাপ্টারের যে অনুশীলনী, বইয়ের অনুশীলনী আলোচনা করেছি সেখানেও ছিল, সেখানে আমরা বলেছি। ঠিক আছে, তাহলে এইটা হবে যেটা তথ্য দেওয়া আছে সঠিক, সত্য। চারেরটা দেখো, চারেরটা এখানে বলছে যে কি বলেছে, sin 5 থিটা ইজ ইকুয়াল টু sin স্কোয়ার 13 প্লাস sin স্কোয়ার 77। sin 5 থিটা তাহলে sin 5 থিটা ইজ ইকুয়াল টু sin স্কোয়ার 13 প্লাস sin স্কোয়ার 77টাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 13। তাহলে sin 5 থিটা ইজ ইকুয়াল টু sin স্কোয়ার 13 sin 90 মাইনাস থিটা, এটা cos স্কোয়ার থিটা হয়ে যাবে, cos স্কোয়ার 13। তাহলে sin স্কোয়ার 13 প্লাস cos স্কোয়ার 13 কত, 1। তাহলে sin 5 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sin 5 থিটা ইজ ইকুয়াল টু sin 90 মান 1, অতএব 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90/5, 18 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটার মান 18 ডিগ্রি। এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে এখানে বলেছে থিটার মান 18 ডিগ্রি, তাহলে সত্য। যে তথ্য দেওয়া আছে সেটাই আসছে। পাঁচেরটা দেখো, পাঁচের বলছে যে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, 4 পাই আর কিউব, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, আর আয়তন 4/3 পাই আর কিউব। আর যদি ব্যাসার্ধ হয় গোলকের, তাহলে এইটা হলে বলছে যে তার ব্যাসার্ধ 3 একক হবে। এখানে দেখো 4 পাই আর স্কোয়ার কেটে দাও, 4 পাই আর স্কোয়ার 4 পাই স্কোয়ার কেটে গেলে এখানে আর পড়ে থাকবে শুধু। তাহলে r/3 ইজ ইকুয়াল টু 1, তাহলে r ইজ ইকুয়াল টু 3। তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 3 একক হচ্ছে। ঠিক আছে, তাহলে যে তথ্য দেওয়া আছে একদমই সঠিক, পাঁচেরটা সত্য হচ্ছে, তাহলে এটা সত্য। নেক্সট ছয়েরটা কি বলেছে, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, একদমই সঠিক, এটাও সত্য হবে। ঠিক আছে, নেক্সট দেখো, চারের দিকে যাবো আমরা। 1, 2, 3 দাগের হয়ে গেল সমস্ত, এবার আমরা চারের দিকে যাচ্ছি। সুদের পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন 3 বছরের চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার নির্ণয় করো। সুদের পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন, আচ্ছা আমরা ধরে নিচ্ছি আসল P টাকা, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধিতে, তাহলে সুদ আসল কত, ধরি আসল, এটা 2 নম্বরের, সেইভাবে লিখে করতে হবে। ধরি আসল ইজ ইকুয়াল টু P টাকা, অতএব সুদ আসল 8p টাকা। ঠিক আছে, আসল P টাকা, সুদ আসল 8p টাকা, 8 গুণ হয়েছে বলেছে। সময় 3 বছর, সুদের পর্ব 1 বছর, সময় সমান 3 বছর, সময় ইজ ইকুয়াল টু 3 বছর। ধরি সুদের হার ইজ ইকুয়াল টু r%, অতএব কি হবে, শর্তানুসারে p is equal to p into 1 plus r by 100 to the power 2, কত বছরে বলছে, আচ্ছা 3 বছর বলেছে, টু দি পাওয়ার 3 হবে এটা 3, p কেটে দাও, অতএব 1 plus r by 100, এখানে সুদের হার কি বলেছে, সুদের হারটাই নির্ণয় করতে হবে, তাই তো। এটা কিউব ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে, বা 1 plus r by 100, এটা কিউব ইজ ইকুয়াল টু 2 কিউব, উভয় দিকে কিউব তুলে দিলে এটা হয়ে যাচ্ছে, বা 2, বা r by 100 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1, বা r by 100 ইজ ইকুয়াল টু 1, অতএব r ইজ ইকুয়াল টু 100 হয়ে যাচ্ছে, r ইজ ইকুয়াল টু 100 চলে আসছে। ঠিক আছে,
আর ইকুয়াল টু এখানে যেটা আসছে 100, তাহলে সুদের হার আমরা কি বলবো, সুদের হার, তাহলে অতএব সুদের হার, অতএব %100, ঠিক আছে। একেরটা হলো, নেক্সট দেখো দুইয়েরটা। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, তোমাদের ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথামেটিক্সের সম্পূর্ণ সিলেবাস আমাদের সলিউশন করা আছে। প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 4-2। 4-2 বলা আছে, প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত হলে আর বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। আর বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? আমরা ধরে নিচ্ছি, ধরি আর বছর পূর্বে, মেশিনের মূল্য ছিল পি টাকা। আর বছর পূর্বে মেশিনের মূল্য ছিল পি টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সময় ইজ ইকুয়াল টু আর বছর, আর অতএব সময় আর বছর। আচ্ছা, প্রতি বছর n% হারে হ্রাসপ্রাপ্ত হয়। প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আর বছর পর মূল্য হয় ভি টাকা। অতএব যে কন্ডিশন চলে আসছে শর্তানুসারে কত টাকার ওপর এখানে হয়ে যাচ্ছে, আচ্ছা পি টাকার ওপর হ্রাসপ্রাপ্ত হচ্ছে, যেহেতু হ্রাস হচ্ছে তাই মাইনাস হবে, বর্ধিত হলে প্লাস হয়। আচ্ছা, কত পার্সেন্ট হারে? n/100 টু দি পাওয়ার আর বছর, এখানে আর ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে ভি, ঠিক আছে। তাহলে পিটা নির্ণয় করতে হবে, তাহলে পি কত, বা পি ইজ ইকুয়াল টু v/1 - r/100 টু দি পাওয়ার 1 - n/100 তারপরে আর, বা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু 1 - n/100 তারপরে আর, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা v/1 - n/100 তারপরে আর, এই একটা রাখলেও হবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? অতএব আর বছর পর মেশিনের মূল্য, বা আর বছর আগে, আর বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? অতএব আর বছর পূর্বে মেশিনের মূল্য ছিল, অতএব আর বছর পূর্বে মেশিনের মূল্য ছিল, দুটোর মধ্যে যখন একটা লিখলেই হবে, v/1 - n/100 তারপরে আর, এত টাকা, v/1 - n/100 তারপরে আর। নেক্সট দেখো 3-এরটা। তিনেরটা কি বলেছে? তিনের বলে দিয়েছে x² + px + q সমীকরণের বীজদ্বয় 2x² - 5x - 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ হয়, তবে p ও q এর মান নির্ণয় করো। চলে x² + px + q = 0 একটা সমীকরণ, আর আছে 2x² - 5x - 3, এইটা ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। x² + px + q = 0 একটা সমীকরণ, 2x² - 5x - 3 = 0 একটা সমীকরণ। সমীকরণের, আচ্ছা প্রথম সমীকরণের বীজদ্বয়, প্রথম সমীকরণের যে বীজ দুটো, এই সমীকরণের বীজদ্বয় যদি দ্বিতীয় সমীকরণের বীজদ্বয়ের বর্গ হয়, আমরা ধরে নিচ্ছি, ধরি দ্বিতীয় সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, ধরি 2x² - 5x - 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা।
অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস 5/2 ইজ ইকুয়াল টু 5/2 আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3/2। আচ্ছা, অতএব এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। এই সমীকরণের বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ। ঠিক আছে, অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হচ্ছে? এটা আলফা স্কোয়ার হবে। অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 1 ইজ ইকুয়াল টু মাইনাস পি আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই 1 ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস পি। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মান আমরা জানি আর আলফা ইন্টু বিটার মানও জানি। এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে যে পি ও কিউ এর মধ্যে, আচ্ছা বীজদ্বয় বর্গ, তবে পি ও কিউ এর মান নির্ণয় করো। পি ও কিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আলফা বিটা দিয়ে আমরা একটা মান জানি। তাহলে এখানে যদি আমরা আলফা প্লাস বিটা, এখানে পি এর মানটা সহজেই পেয়ে যাব। দেখো এখানে আলফা ইন্টু বিটা এই মানটাও নির্ণয় করতে পারবো, বা এর মানটা কত? 5/2 5/2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান মাইনাস 3/2 ইজ ইকুয়াল টু মাইনাস পি, বা 25/4 মাইনাস মাইনাসে প্লাস, এটা 2 কেটে যাচ্ছে 3 ইজ ইকুয়াল টু মাইনাস পি, বা এটা 4 লসাগু 25 প্লাস 12 ইজ ইকুয়াল টু মাইনাস পি, বা পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস, এটা 25 আর 12 হয়ে যাচ্ছে 37, 37/4 হয়ে যাচ্ছে। পি এর মান মাইনাস 37/4। এবার দেখো কিউ এর মানটা নির্ণয় করতে হবে। এটা আছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এখানে আলফা বিটার মান কত? আলফা বিটার মান মাইনাস 3/2। এবার আমরা যদি এখানে পুট করি যে এটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কত? আলফা বিটা তার হোল স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা, তাহলে মাইনাস 3/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ। অতএব কিউ ইজ ইকুয়াল টু হয়েছে মাইনাস মাইনাসে প্লাস 9/4। অতএব পি এর মান কত? মাইনাস 37/4 আর কিউ এর মান চলে আসছে 9/4। এই দুটো ভ্যালু আসছে। পি এর মান আসছে মাইনাস 37/4 এবং কিউ এর মান আসছে 9/4। এই দুটো ভ্যালু আসছে। দেখো 4 থেকে 3 অঙ্ক। ঠিক আছে, এই প্রসেসে করেছি আমরা। এখানে লিখতে পারো অতএব আলফা বিটা তার হোল স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো 4 দাগের 4টা। চারেরটা কি বলেছে? চারেরটা বলা আছে 2x/3 ইজ ইকুয়াল টু 4y/5। 2x/3 ইজ ইকুয়াল টু 4y/5 ইজ ইকুয়াল টু 7z/9। 7z/9 দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি 2x/3 is equal to 4y/5 is equal to 7z/9 is equal to k। আচ্ছা, k ধ্রুবক আর k not equal to 0। অতএব 2x is equal to 3k হয়ে যাবে, 4y is equal to 5k আর 7z is equal to 9k হলো। এই দুটো ভ্যালু আসছে, x y z এর ভ্যালু আসছে। ঠিক আছে, আচ্ছা শুধু তাহলে y এর ভ্যালু কত? y is equal to, অতএব y is equal to 5k/4। এবার যেটার মান নির্ণয় করতে দিয়েছে তাহলে এত এর মান কত? 4x প্লাস 12y মাইনাস 21z। অতএব 4x প্লাস 12y মাইনাস 21z বাই 4x প্লাস 12y মাইনাস 21z বাই 3y এর মান চেয়েছে, বাই 3y। এখানে দেখো 3y, এটা হচ্ছে 4xটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2x প্লাস এটা লিখতে পারি 3 ইন্টু 4y মাইনাস 3 ইন্টু 7z 3 ইন্টু y। তাহলে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, 2 ইন্টু 2x এর ভ্যালু কত? 3k প্লাস 3 ইন্টু 4y এর ভ্যালু 5k মাইনাস 3 ইন্টু 7z এর ভ্যালু 9k বাই 3 ইন্টু y এর ভ্যালু 5k/4 বা ইকুয়াল টু আসছে এটা 6k
প্লাস 3 5 15কে মাইনাস 3 9 27কে বাই 3 5 15কে বাই 4 ইজ ইকুয়াল টু 15 6 21কে মাইনাস 27কে বাই 15কে বাই 4 ইজ ইকুয়াল টু এইটা আছে মাইনাস 6কে বাই 15কে বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস 6কে ইন্টু 4 বাই 15কে কে ক্যান্সেল। আচ্ছা 3 দুগুণে 6 3 5 15 আসছে মাইনাস 8 বাই 5 মাইনাস 8-এর 5 আসছে দেখো। অতএব লিখবে এর মান মানে অতএব এটা লিখবে এত এর মান মাইনাস 8-এর 5 এটা স্টেটমেন্টটা লিখবে। অতএব 4x প্লাস 12y মাইনাস 21z বাই 3y এত এর মান মাইনাস 8/5 ঠিক আছে। নেক্সট দেখো 4 হলো 5-এর। আচ্ছা 5-এরটা কি বলেছে? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডিও বিন্দুতে ছেদ করে। এটা এ বি সি ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডিও ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এডি ইজ টু ডিবি 3:5, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হয়েছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। প্রদত্ত কি আছে? এডি ইজ টু বিডি, এডি ইজ টু বিডি ইজ ইকুয়াল টু 3:5, এডি ইজ টু বিডি 3:5। অতএব আমাদের যেহেতু সমান্তরাল, আচ্ছা আমরা উল্লেখ করছি, যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, অতএব এই বাই ইসি ইজ ইকুয়াল টু 3/5 এটা হবে। ঠিক আছে, আচ্ছা সি কমা ডি যোগ করলাম, আর ডি বিন্দু থেকে এই এর ওপর বা এসি এর ওপর যাই বলো, এসি লিখে দিচ্ছি আমরা, এসি এর ওপর, এর ওপর লম্বই মানে এসি এর ওপর লম্বই হবে। এসি এর ওপর ডিএফ লম্ব অঙ্কন করলাম। এটা সি কমা ডি যোগ করা হয়েছে, আর এটা লম্ব অঙ্কন হয়েছে ডিএফ। ঠিক আছে, অতএব দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে এইটা দেখো, ত্রিভুজ এ বি যেটা চেয়েছে ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল, তাহলে এ ডিই হাফ ইন্টু ভূমি, এটা পুরোটা ভূমি আর এটা উচ্চতা। আর চেয়েছে ত্রিভুজ এ ডি, ত্রিভুজ সিডিই, আচ্ছা সিডিই এর এইটা ভূমি কিন্তু লম্ব কিন্তু এইটাই হবে, ডিএফটাই লম্ব। অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ ডিই, এটা তোমাদের বইয়ের অঙ্ক, ঠিক আছে, বইয়ে আছে। এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে হাফ ইন্টু এই ইন্টু এটা ডিএফ। আচ্ছা আমরা ধরি এটা ডিএফ অঙ্কন করলাম। আচ্ছা এটা আমরা ডিএফই লিখছি, বা ধরি ডিএফ ইজ ইকুয়াল টু এইচ, ধরি ডিএফ ইজ ইকুয়াল টু এইচ একক, এটা লিখে নেবে, এটা এইচ, হ্যাঁ, ইন্টু এইচ ইজ টু হাফ ইন্টু সিই ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে হাফ আর এইচ উঠে গেলে
থাকছে AE/CE। AE/CE এর মান কত? 3:5। তাহলে 3:5 চলে আসছে ক্ষেত্রফলের অনুপাত, ভূমির অনুপাতের সঙ্গে সমান আসছে। তাহলে উত্তর লিখবে যে অতএব ত্রিভুজ ADE ও ত্রিভুজ CDE এর ক্ষেত্রফলের অনুপাত, অতএব ত্রিভুজ ADE ও ত্রিভুজ CDE এর ক্ষেত্রফলের অনুপাত = 3:5। ঠিক আছে, দেখো 5-টা হলো। নেক্সট 6-টা। যে কোনো অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা থাকবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, সামান্য ক্লাস 11-12 সিলেবাস সামান্য বাকি আছে। আমরা এই টেস্ট পেপার কমপ্লিট করে 11-12 সিলেবাসটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আর 10ম শ্রেণীর শুধুমাত্র রাশিবিজ্ঞান বাকি আছে, রাশিবিজ্ঞানটা আমরা করে দেবো। 6-টা বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক, মানে কেন্দ্র দুটো ভিন্ন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 8 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 5 সেমি ব্যাসার্ধ। এই একটা 5 সেমি ব্যাসার্ধ, আরও একটা 5 সেমি ব্যাসার্ধ, এরা মনে করো এইখানে এইভাবে ছেদ করলো, অসমকেন্দ্রিক দুটো বৃত্ত। এদের সাধারণ যা নিশ্চয়ই এইটা হবে, এটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র। ঠিক আছে, এটা A দিচ্ছি, B দিচ্ছি, এটা CD নাম দিচ্ছি, এর ওপর লম্ব, এটা যোগ আছে, এর ওপর এটা যোগ আছে। ঠিক আছে, ধরা যাক CD হচ্ছে সাধারণ যা, A ও B কেন্দ্র। ধরা যাক 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত, ধরা যাক 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত, A ও B কেন্দ্রীয় বৃত্ত দুটি C ও D বিন্দুতে ছেদ করেছে। A ও B কেন্দ্রীয় বৃত্ত দুটি C ও D বিন্দুতে ছেদ করেছে। অতএব CD বৃত্ত দুটির সাধারণ জ্যা, অতএব CD বৃত্ত দুটির সাধারণ জ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার A কেন্দ্র থেকে জ্যায়ের ওপর ABCD, এটা E। A কেন্দ্র থেকে CD জ্যায়ের ওপর এই লম্ব অঙ্কন করা হলো, অতএব C = D হবে। C = D। এবার আমরা যদি কোনো একটা বের করে নিতে পারি তাহলেই হবে। C = D হচ্ছে, তাহলে এখানে কি বলেছে, তাহলে AC ব্যাসার্ধ হয়ে যাবে, আর সাধারণ যা CD 8 সেমি বলেছে। আচ্ছা, CD সমান 8 সেমি, অতএব CE সমান DE সমান 4 সেমি, সমান ভাগে ভাগ হচ্ছে, আর অতএব AC সমান 5 সেমি, 5 সেমি ব্যাসার্ধ বলেছে। অতএব ত্রিভুজ ACE থেকে পাই কি চেয়েছে, এখানে চেয়েছে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমাদের আঁকাটা একটু এদিক ওদিক হলো, এই যে এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব কিন্তু সমান হবে, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এই দুটো দূরত্ব সমান হবে। ঠিক আছে, বলেছে 5 সেমি দৈর্ঘ্যের দুটি অসমকেন্দ্রিক বৃত্ত, তাদের সাধারণ জ্যা এই দৈর্ঘ্য ছেদ করেছে, বৃত্তটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্র দুটির মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব। আচ্ছা, কারণ এইটাও ব্যাসার্ধ, এর উপর লম্ব। এবার ত্রিভুজ ACE থেকে পাচ্ছি আমাদের হচ্ছে এটা লম্ব, এটা ভূমি। আচ্ছা, তাহলে AE² + CE² = AC², বা AE² + CE, C
সি কত, এটা 4, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, বা a স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 25, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16, অতএব a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, অতএব a e ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, অতএব a e সমান 3। ঠিক আছে, তাহলে একইভাবে এই দৈর্ঘ্য 3 সেমি, তাহলে একইভাবে আমরা পাবো BE সমান 3 সেমি, অতএব এই এর দৈর্ঘ্য 3 সেমি, অতএব BE এর দৈর্ঘ্য এটাও 3 সেমি হবে একইভাবে। ঠিক আছে, একইভাবে লিখে দাও, একইভাবে BE দৈর্ঘ্য 3 সেমি। ঠিক আছে, তাহলে কি চেয়েছে এখানে, অতএব AB কত, তারপর অতএব AB ইজ ইকুয়াল টু AE প্লাস BE ইজ ইকুয়াল টু 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6, অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 6 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 6 সেমি, এটাই আসছে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 6 সেমি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 6 সেমি আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 6-এরটা হলো 7-এরটা, বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আচ্ছা, নেক্সট 6-এরটা কি বলেছে দেখি, 5, আচ্ছা এইটা 6-এরটাই হলো, তো 7-এরটা এবার 7-এরটা একটা চিত্র দিয়েছে, চিত্র দেওয়া আছে দেখো, সেই চিত্র অনুযায়ী আমাদের সলভ করতে হবে। আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করবো, তার জন্য আমরা মডেল কোশ্চেন পেপার 10 সলভ করছি, পেজ নাম্বার 571-এর, মডেল কোশ্চেন পেপার 10 পেজ নাম্বার 571-এ তোমাদের রায় মার্টিন বইয়ের, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। যে চিত্র এখানে দেওয়া আছে সেই চিত্রটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এটা একটা বৃত্ত, এইরকম একটা চিত্র আছে, এটা আছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা রেখা আছে এইভাবে, এইটা আছে, এইটা আর এইটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ এটা একান্তর কোণ হবে, এই দুটোর মান সমান হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে এটা 95 ডিগ্রি বলা আছে, এটা 95 বলা আছে, আর এটা বলা আছে 25, ABCD, এটা A, এটা B, এটা C, এটা D, আর এটা বলা আছে 25। ঠিক আছে, আচ্ছা এটা R, এটা S। ঠিক আছে, আচ্ছা এখানে বলা আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, AB কে R বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার AB বাহুকে R বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, AB বাহুকে R বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। BS সমান্তরাল DC, BS সমান্তরাল DC। ঠিক আছে, এবং BS সমান্তরাল DC বলা আছে, আর দেওয়া আছে কোণ DAB 95 ডিগ্রি, BAD বা DAB 95, BAD ইজ ইকুয়াল টু 95, আর দেওয়া আছে কোণ RBS 25, RBS 25। কি চেয়েছে এখানে, কোণ ADC এর মান, ADC এই কোণটার মান, এই কোণটার মান কোনটা হবে, আমরা একটা বৃত্তস্থ কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থের সমান হয়, এইটা তার অন্তস্থ তার বিপরীত, এই যে মানটা তার সঙ্গে সমান হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার BS সমান্তরাল DC এবং BC ভেদক, অতএব কোণ DC
সিবি সমান একান্তর কোণ সিবিএস, ঠিক আছে, সিবি এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এইটা হবে, ঠিক আছে, সিবিএস। আচ্ছা, কোণ বিএডি ইজ ইকুয়াল টু 95, তাহলে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ অতএব ডিসিবি কত 180 মাইনাস 95 ইজ ইকুয়াল টু 85 হবে, তাহলে এইটা 85 হয়ে গেল। অতএব কোণ সিবিএস ইজ ইকুয়াল টু 85 ডিগ্রি, আবার এইটা 25 ডিগ্রি, অতএব কোণ সিবিআর ইজ ইকুয়াল টু কত, কোণ সিবিএস প্লাস কোণ এসবিআর ইজ ইকুয়াল টু এটাও 85 হয়ে যাচ্ছে, 85 প্লাস 25, 8 দিয়ে 10, 110 ডিগ্রি, সম্পূর্ণটা 110 ডিগ্রি। তাহলে অতএব কোণ এডিসি সমান 110 ডিগ্রি। বিপরীত অন্তস্থ কোনো বাহুকে বর্ধিত করলে সেটা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান হয়, তাহলে 110 ডিগ্রি অ্যান্সার আসছে, ঠিক আছে, 110 ডিগ্রি। তাহলে এখানে উত্তর লিখবে অতএব কোণ এডিসি এর মান, অতএব কোণ এডিসি এত এর মান 110, 110 ডিগ্রি, ঠিক আছে, দেখো হয়ে গেল। নেক্সট 7 হলো, এবার 8। আরেকটা কি বলেছে, বলা আছে 9টা বেজে 30 মিনিটের সময়ে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বৃত্তীয় মানে নির্ণয় করো। 9টা বেজে 30 মিনিটে ঘড়ির কাঁটা, এইটা যদি একটা ঘড়ি হয়ে যায়, এইখানে 12টা, এটা 6টা, এটা 3টে, হ্যাঁ, এটা হয়ে যাবে 9টা। আচ্ছা, এই যে এক একটা ঘর, এটা 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 এইরকম ঘড়িটা যদি হয়, এই যে পুরোটা 360 ডিগ্রি, এক একটা ঘর 90 ডিগ্রি করে হচ্ছে, তাহলে এই যে এখানে 1টা 2টো, তাহলে 1 2 3 ঘর, তার মানে এক একটা ঘন্টা মানে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এক একটা ঘর 30 ডিগ্রি করে হচ্ছে, 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানটা এই যে 7টা 8টা, এটা পুরোটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর 9টা বেজে 30 মিনিট, এখানে হচ্ছে 10টা, এবার 9:30 মানে তার অর্ধেক এইখানে, তাহলে এইটা 15 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 15 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এবার 9টা বেজে 30 মিনিটে কিসের কাঁটা বলেছে, 9টা বেজে 30 মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এদের মধ্যবর্তী থাকবে, এইটা ঘন্টার কাঁটা এই সোজা, আর 9:30 যেহেতু মিনিটের কাঁটা এই 6 সোজা থাকবে, তাহলে উৎপন্ন কোণ এইটা হচ্ছে, ঠিক আছে, উৎপন্ন কোণ এইটা। আচ্ছা, তাহলে এখানে 9টা বেজে 30 মিনিটে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা, 9টা বেজে 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা, ও মিনিটের কাঁটার মধ্যে যে কোণ উৎপন্ন হবে তা হলো, এইটা একটা ঘর 30 ডিগ্রি করে, 6টা এইখান থেকে, ঠিক আছে, 30 ডিগ্রি, চিত্রটা অবশ্যই অঙ্কন করবে, চিত্র এঁকে অঙ্কটা কষবে, তবেই একটু শর্টলি হয়ে যাবে, ঠিক আছে। 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 15 ডিগ্রি, চলে আসছে 33, 105 ডিগ্রি, 105 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবার করবে যেটা 105 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল, তারপরে এটা কীভাবে উৎপন্ন হলো বোঝালে, সম্পূর্ণ বৃত্ত 30 ডিগ্রি, তাহলে 1 ঘন্টা ইজ ইকুয়াল টু, বা এখানে লিখে নিতে পারবে সম্পূর্ণ বৃত্ত সমান 360 ডিগ্রি, অতএব 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 12, হ্যাঁ, এই লেখাটা যদি পারো প্রথমে লিখে নেবে, সম্পূর্ণ বৃত্ত বা 12 ঘন্টা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, 1 ঘন্টা সমান 360 ডিগ্রি বাই 12 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এক কাজ করবে, এই লেখাটা প্রথমে এখানে লিখবে, লিখে তারপরে এই ক্যালকুলেশনটা করবে, তাহলে এখানে বোঝা যাবে যে এই হিসেবটা কী করে আসছে। অবশ্যই এই লেখাটা প্রথমেই লিখবে, তারপরে এইটা লিখবে, হ্যাঁ। 12 ঘন্টা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তারপরে
180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 105 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই 105 180, 15 দিয়ে 7 15 105, আর 12 ইজ ইকুয়াল টু 7 পাই রেডিয়ান বাই 12। অবশ্যই এই লেখাটা প্রথমে, তারপর এই লেখাটা, ঠিক আছে। তাহলে আসছে আমাদের 7 পাই রেডিয়ান বাই 12। কী চেয়েছে এখানে উত্তর? যে অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বৃত্তীয় মানে, অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 7 পাই রেডিয়ান বাই 12। এইটা আসছে 7 পাই রেডিয়ান বাই 12। নেক্সট দেখো, আগেরটা হলো, এবার 9 আছে। নয়ের কি বলেছে? নয়ের অঙ্ক বলে দেওয়া আছে যে থিটা এ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান। ঠিক আছে, আমরা জানি দেখো যে কোনো কিছু স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়। যে কোনো কিছু স্কোয়ার আমরা জানি রুট ওভার অফ, রুট দিয়ে শুরু করছি, রুট ওভার অফ 2 tan স্কোয়ার থিটা, তাই তো? 2 tan স্কোয়ার থিটা রুট ওভার অফ 18 cot স্কোয়ার থিটা, রুট ওভার অফ 2 tan স্কোয়ার থিটা মাইনাস রুট ওভার অফ 18 cot স্কোয়ার থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এটা দেখে কি বোঝা যাচ্ছে? 2 ধনাত্মক tan স্কোয়ার, আমরা কি জানি সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়, কস থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়, সেক থিটার মান 1 বা তার বেশি এবং -1 বা তার কম, কোসেকের মান 1 বা তার বেশি -1 বা তার কম, মানে ওদের মধ্যবর্তী হবে না, -1 থেকে 1 এর মধ্যে হবে না সেক কোসেকের মান। আর সাইন কসের মান ওদের মধ্যেই হয় বা ওদের সমান হয়, 1 -1 এর মধ্যে বা সমান। আর ট্যান কটের মান নির্দিষ্ট কিছু বলা যায় না, যা যে কোনো রেঞ্জে যে কোনো এতেই করতে পারে। তাহলে এখানে দেখে এটা যেহেতু স্কোয়ার আছে 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা, এর মান আমরা যেহেতু দেখে বুঝতে পারছি 218 পজিটিভ এবং স্কোয়ার আছে, tan স্কোয়ার cot স্কোয়ার ধনাত্মক মান হবে, যেহেতু স্কোয়ার আছে যে কোনো কিছু বর্গ পজিটিভ হয়। এবার মোটামুটি একটা ক্ষুদ্র, যত ক্ষুদ্রই হোক একটা ধনাত্মক মান আসবে বুঝতে পারছি। এবার এটা স্কোয়ারের সূত্র ফেললে অতএব আসছে এইটা স্কোয়ার রুট ওভার অফ 2 tan স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 2 tan স্কোয়ার থিটা রুট ওভার অফ 18 cot স্কোয়ার থিটা প্লাস 8 রুট ওভার অফ 18 cot স্কোয়ার থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এইটা স্কোয়ার করলে 2 tan স্কোয়ার থিটা মাইনাস 2, এইটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে 2 ইন্টু 18 tan স্কোয়ার থিটা ইন্টু cot স্কোয়ার থিটা প্লাস এটা 18 cot স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। অতএব 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু রুটের মধ্যে 18 দুগুণে 36 ইন্টু 1, কিন্তু tan ইন্টু cot কেটে যাচ্ছে, cot ইজ ইকুয়াল টু 1 বাই tan, tan ইন্টু cot 1 হয়, তাহলে তার স্কোয়ারও কেটে যাবে, 1 স্কোয়ার 1 হয়ে যাবে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? অতএব 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু 6, অতএব 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12 আসছে। তাহলে এর মান হয় 12 বা তার বেশি, তাহলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান অবশ্যই 12। অতএব 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান, অতএব 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা এত এর সর্বনিম্ন মান 12। ঠিক আছে, এটাই আসছে। নেক্সট দেখো 10এরটা, বুঝতে পারলে নিশ্চয়ই এটা একটু অন্যরকম দিয়েছে অঙ্কটা। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে নেই, প্র্যাকটিস করবে খুব ভালো করে। এই টাইপের অঙ্ক ক্লাস 11-এ আছে। ঠিক আছে, একটু লেভেলটা হাই করে দিয়েছে। এবার দেখো 10এরটা, একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরের দিকের ভূমির ব্যাস 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। ট্যাঙ্কটিতে কত ঘনমিটার জল আছে?
আচ্ছা, শঙ্কুর ভিতরের দিকের ভূমির ব্যাস, শঙ্কুর ভিতরের দিকের ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু 21 মিটার। অতএব শঙ্কুর ভিতরের দিকের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 21/2 মিটার ইজ ইকুয়াল টু 10.5 বা 21/2 আকারেই থাক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তির্যক উচ্চতা বা এটা আমরা 10.5 রেখে দিই, 10.5 মিটার। আচ্ছা, শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা কত? শঙ্কুর তির্যক উচ্চতা এখানে হয়ে যাচ্ছে 17.5 মিটার, 17.5 মিটার। এবার বলেছে শঙ্কুটিতে কত জল ধরে, তার মানে আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে আমাদের এইচটা নির্ণয় করতে হবে, উচ্চতা নির্ণয় করতে হবে। শঙ্কুর চিত্র হচ্ছে এইরকম, এইটা এইচ, এইটা এল আর এইটা আর, তাহলে এরা সর্বদা সমকোণ উৎপন্ন করে। আমাদের এইটা জানা, এইটা জানা, তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা এইচটা নির্ণয় করতে পারবো। অতএব শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা ধরি, শঙ্কুর উচ্চতা এইচ মিটার। অতএব এইচ স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে 10.5 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 7.5 এর স্কোয়ার, এইটা চলে আসছে, ঠিক আছে। বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 17.5 এর স্কোয়ার মাইনাস 10.5 এর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 17.5 প্লাস 10.5 আর 17.5 মাইনাস 10.5, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু যোগ করলে 27 আর 28 ইন্টু 7, বা এইচ স্কোয়ার 196, h is equal to plus minus 14, অতএব h is equal to 14। অতএব শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা 14 মিটার, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা 14 মিটার। অতএব শঙ্কুর আয়তন, এক এক 3 পাই এর মান 22/7, এক এক 3 পাই আর স্কোয়ার এইচ, আর এর মান হচ্ছে 10.5 ইন্টু 10.5 ইন্টু এইচ 14, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/3 এত ঘনমিটার, 22/7 105/10 ইন্টু 105/10 ইন্টু 14 এত ঘনমিটার, এইটা আসছে, ঠিক আছে। এটা 7, এটা 2, এটা 3 দিয়ে কাটলে এই 2 দিয়ে কেটে দিলে এটা 5 আসছে, এই 5 21 105, আবার 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 21 105, 2টা কেটে দিলে 11 হচ্ছে, 3 7, তাহলে এটা 77 ইন্টু 21, 77 ইন্টু 21 কত হচ্ছে 77 21, 77 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 15, 7 7 আর 4 11, 1 হাতে 1, 5 আর 6 1 ইজ ইকুয়াল টু 1617 ঘনমিটার, ঠিক আছে। তাহলে শঙ্কুতে কী চেয়েছে, শঙ্কুতে কত জল ধরবে। অতএব শঙ্কুটিতে বা শঙ্কু আকৃতির ট্যাঙ্কে, অতএব ট্যাঙ্কটিতে উত্তর স্টেটমেন্ট লিখবে এর নিচে, অতএব ট্যাঙ্কটিতে 1617 ঘনমিটার জল ধরবে, ঠিক আছে। নেক্সট দেখো 11টা,
একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙ উভয়েরই ব্যাসার্ধ 3 সেমি, এদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা কত? আচ্ছা, গোলক এবং লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ 3 সেমি, অতএব গোলকের আয়তন 4/3 পাই 3 কিউব, এত ঘন সেমি। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 4/3 পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ঘন সেমি। 3 3 কেটে গেল, 3 3 কে 9, 4 9 36 পাই ঘন সেমি। ঠিক আছে, এইটা এলো। আচ্ছা, আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 3 সেমি। ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু 8 সেমি। অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? পাই ইন্টু আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। 3 3 কে 9, 9 পাই এইচ ঘন সেমি। তাহলে আয়তন সমান বলে দিয়েছে, বলা আছে এখানে, বলে দেওয়া আছে এদের ঘনফল সমান, তার মানে আয়তন সমান। অতএব শর্তানুসারে যেহেতু আয়তন সমান বলা আছে, দুটো আয়তনকে সমান করে দিই। 9 পাই এইচ ইজ ইকুয়াল টু 36 পাই, বা এইচ ইজ ইকুয়াল টু 36 পাই বাই 9 পাই, এটা কেটে গেলে 4 আসছে। অতএব এইচ ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা কি বলবো? চোঙের উচ্চতা, অতএব চোঙের উচ্চতা 4 সেমি। এটাই রেজাল্ট আসছে। দেখো, এরপর দেখো 12টা লাস্ট অঙ্ক, মডেল কোশ্চেন পেপার 10-এর 4-এর দাগের শেষ অঙ্ক। 1 নম্বর এবং 2 নম্বর সলভ করছি আমরা, পেজ নাম্বার 571। এটা এখন 572-এ চলে এসেছি আমরা। পরবর্তী ক্লাসে আমরা ফিরবো, মডেল কোশ্চেন পেপার 11 সলভ করবো। ওকে, নেক্সট দেখো লাস্ট প্রবলেম। কোনো তথ্যের কল্পিত গড় a ইজ ইকুয়াল টু 50। কল্পিত গড় বলে দেওয়া আছে, একটা তথ্যের কল্পিত গড় a ইজ ইকুয়াল টু 50 বলা আছে। আচ্ছা, এবার দেখো তথ্যের কল্পিত গড় a ইজ ইকুয়াল টু 50, তথ্যের কল্পিত গড় a ইজ ইকুয়াল টু 50। আচ্ছা, এইচ শ্রেণী দৈর্ঘ্য, h ইজ ইকুয়াল টু শ্রেণী দৈর্ঘ্য h ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, মোট পরিসংখ্যা সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 50। মোট পরিসংখ্যা সামেশন অফ fi ইজ ইকুয়াল টু, এটাও 50। কল্পিত গড়ও 50, সামেশন অফ fiও 50। ঠিক আছে, আর বলে দিয়েছে কল্পিত গড় অর্থাৎ কল্পিত যৌগিক গড়। ঠিক আছে, আর সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 10 এবং 10। যৌগিক গড় নির্ণয় করো যেখানে ui প্রতি একক শ্রেণী দৈর্ঘ্যের জন্য কল্পিত গড়ের সাপেক্ষে চলের মানগুলির বিচ্যুতি। অতএব শর্তানুসারে যে সূত্র, আমরা সেই সূত্র প্রয়োগ করে দেবো। শর্তানুসারে কি বলেছে? তথ্যের যৌগিক গড়, আচ্ছা এখানে কল্পিত গড় বলা আছে, কল্পিত গড় a। আচ্ছা, কল্পিত গড় বলা আছে, যৌগিক গড় নির্ণয় করতে হবে। শর্তানুসারে নয়, যৌগিক গড়। অতএব যৌগিক গড়, কল্পিত গড় বলা আছে, অতএব যৌগিক গড়। যৌগিক গড়ের যে আমাদের সূত্র a প্লাস, মানে কল্পিত গড় প্লাস। ঠিক আছে, a প্লাস এখানে হয়ে যাবে ui শ্রেণী দৈর্ঘ্যের বিচ্যুতি। এখানে ui শ্রেণী দৈর্ঘ্যের বিচ্যুতি
আমরা যদি সূত্র ফেলে দিই, সামেশন অফ এফ আই ইউআই summation of fi ui by summation of fi into h is equal to 8 আসছে, ঠিক আছে, যৌগিক গড়। এখানে বলেছে ইউআই হচ্ছে প্রতি একক শ্রেণীদৈর্ঘ্যের কল্পিত গড়ের সাপেক্ষে চলের মানগুলির বিচ্যুতি। তাহলে যৌগিক গড় নির্ণয় করতে হবে, কল্পিত গড় বলে দেওয়া আছে অলরেডি, a is equal to 50। তাহলে মান পুট করি, a is equal to 50 প্লাস 10/50 ইন্টু h এর মান 20। আচ্ছা, এইটা 10 দিয়ে 2, এটা 5, 5 দুগুণে 10 is equal to 50 প্লাস 2 দুগুণে 4, 54। যৌগিক গড় আসছে 54, ঠিক আছে। তাহলে এখানে উত্তর লিখবে 54 এলো। কি চেয়েছে এখানে? এখানে বলেছে যৌগিক গড় তথ্যটি যৌগিক, অতএব তথ্যটি যৌগিক গড়, অতএব তথ্যের যৌগিক গড় 54। এর সাথে সাথেই দেখো এই মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হলো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 21টা তোমাদের মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করে দেবো, ঠিক আছে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।